এখন আছি ঢাকার সায়দাবাদে। এখান থেকে আমার যাত্রা শুরু। আজকের যাত্রা হচ্ছে খুলনা হয়ে সুন্দরবন, গোল্ডেন লাইন নতুন একটা বাস সার্ভিস। সো যেহেতু হঠাৎ করে প্ল্যান করছি যে সুন্দরবন যাব, তাই 650 টাকার ভিতরে একটা টিকিট কাটলাম নন এসির। এবং খুলনার দূরত্ব হচ্ছে প্রায় 210 কিলোমিটার, এবং সুন্দরবন টোটাল 500 কিলোমিটার নদীপথ জার্নি করব, 2 রাত 3 দিন। ঠিক আছে। সো আমার আজকে মানে যেহেতু শেষ সময়ে প্ল্যান করা, সিট ছিল একবারে সবার শেষে। সুন্দরবন দেখার মতো অনেক কিছু আছে, কারণ এখানে যদি 100 জন ট্যুরিস্ট আসে, তার মধ্যে 90 জনই হচ্ছে ফরেনার। এবং সব সুন্দর সুন্দর, বাংলাদেশে এখন অনেক সুন্দর সুন্দর ক্রুজ হয়েছে, যেটা আগে ছিল না। বিগত কয়েক বছরে এখন সুন্দরবনের ডিমান্ড আরও অনেক বেশি। কিছু অংশ পড়ছে ইন্ডিয়া বা ভারতের মধ্যে, যেটা হচ্ছে প্রায় 25 থেকে 30%, আর 70%ই হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে হচ্ছে আমাকে যে ক্রুজটা আজকে আমি যাব, এটা হচ্ছে সি পাল 3। এটা হচ্ছে কক্সবাজার যে রয়্যাল টিউলিপ, এটার যে বর্তমান নাম সি পাল, সে একই কোম্পানির, এবং সেই সাথে ওদের একটা ইকো রিসোর্ট আছে। এটাতেও ঘুরবো এবং বিভিন্ন স্পটে, এবং মানে জাহাজের মধ্যে থাকা খাওয়া এভরিথিং প্রতিদিন 6 বেলা এবং 24 আওয়ার্স, মানে 24 ঘন্টাই হচ্ছে কফি চা ব্যবস্থা আছে। আমাদের বাস বিরতি দিছে। এখন আমরা একটা হাইওয়ে রেস্টুরেন্টে আছি, স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্ট। বাস আমাকে খুলনার শিববাড়ি মোচরে নামিয়ে দিল। এখান থেকে আমি এখন যাব হচ্ছে জেলখানা ফেরিঘাট। আমাদের আসতে সময় লাগলো প্রায় 4 ঘন্টা, কারণ আমি ঠিক 12:30 বাজে বাসে উঠছিলাম, আর এখন বাজে 4:30। জেলখানা ফেরিঘাট যেতে সময় লাগবে হচ্ছে 10 মিনিটের মতো। রিক্সাতে 50 টাকার মতো ভাড়া নিবে। আর আমি যেহেতু 3 দিন হাঁটাচলা করবো না, তাই চিন্তা করলাম হাইটা আমি একটু আগাই, কারণ এদিক দিয়ে গুগল ম্যাপসের সহায়তা নিয়ে আমি জেলখানা ফেরিঘাট একাই হাইটা চলে গেলাম। খুব বেশি দূরে ছিল না, প্রায় 2.5 কিলোমিটারের মতো হাঁটতে হবে। এই জন্য চিন্তা করলাম হাইটা যাই, কারণ সারা রাত বাসে বসেছিলাম এবং আরও 3 দিন হাঁটাহাঁটি হবে না। তাই চিন্তা করলাম শেষবেলা একটু হাইটা যাই এবং রাতের খুলনা শহরটাকে উপভোগ করি। এবং খুব বেশি সময় লাগে নাই আমার। তারপরে এখানে চলে আসলাম জেলখানা ফেরিঘাটে। সো আসার পরে তো আমি অবাক, এখানে প্রচুর মানুষ। যেহেতু আজকে শুক্রবার সকাল, আমি যেহেতু বৃহস্পতিবার রাতে রওনা দিছি, আমাকে শুক্রবার দিন, শনিবার দিন, রবিবার বিকাল 4টার দিকে আমাকে হচ্ছে আবার সেম এইখানে নামাইয়া দিবে। এই পুরোটা সময় থাকবো আমি জাহাজে এবং বিভিন্ন স্পটে ঘোরাঘুরি করব। এবং এখানে দেখলাম প্রায় 14-15টা ক্রুজের মতো আছে, ছোট বড় মিলিয়ে। আমারটা হচ্ছে একটা মিড রেঞ্জের ক্রুজ। এর থেকেও দামি ক্রুজ আছে হচ্ছে আলাস্কা, এমবি ক্রাউন, তারপর দ্য ওয়েভ, তারপরে এক্সপ্লোর। এগুলোতে হচ্ছে শ্রেণী ভেদে বিভিন্ন প্রাইস রেঞ্জের হয়। 22,000 টাকারটা হচ্ছে আলাস্কাটা হচ্ছে সবচাইতে লাক্সারিয়াস এখানকার মধ্যে। আমারটা হচ্ছে একটা মিড রেঞ্জের নন এসি। আমি এটাতে একজন ভাইয়া ছিল, সুজন ভাইয়া, ওনার সাথে বেড শেয়ার করি এবং আমার বোটে উঠি। বোটে ওঠার পরে রুমে এসে কোন সময় ঘুমিয়ে গেছি, এবং দেখতেছি যে লঞ্চ অলরেডি চলাচল শুরু করে দিছে। আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছিল, কারণ আমি অলরেডি মানে এটা আমার ফার্স্ট টাইম সুন্দরবন এক্সপ্লোর করতেছি। এর আগে আমি কখনো এত গহীনে যাইনি। আমি করমজল পর্যন্ত ঘুরছিলাম মংলা পোর্ট দিয়ে এসে, এবং এখানের সাথে এই ছোটো নৌকাটা দিয়ে আমাদেরকে বিভিন্ন খালে, তারপরে সুন্দরবনের বিভিন্ন স্পটে ঘোরাবে। এবং দেখলাম যে খুবই সুন্দর, মানে আমি যেটা আশা করছিলাম তার থেকে অনেক সুন্দর হচ্ছে আমাদের ক্রুজটা। এর থেকে অনেক ছোট ক্রুজ আছে, এটা প্রায় 3 তলা সমান। ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 60 জনের মতো, আর ওনাদের মেম্বার হচ্ছে 15 জন। আর শেপ আছে প্রায়, মানে মেন শেপ হচ্ছে একজন, আর ওনার হ্যান্ডস হচ্ছে 2 জন। আর ফারুক ভাই নামে একটা ভাইয়া আছে, উনি হচ্ছে টোটাল গাইড এবং আমাদের সব কিছু দেখায়। আমরা অলরেডি রূপসা ব্রিজ ক্রস করতেছি, এবং সত্যি কথা এত ভালো লাগতেছিল এনভায়রনমেন্টটা। এবং এখানে আমরা যারা আসছিলাম প্রায় সবাই মোটামুটি মানে ওয়েল বিহেভিয়ার, এবং সবাই খুব জেন্টলম্যান টাইপের, কারণ সুন্দরবনে যারা
আসে ঘুরতে, এরা খুবই রুচিশীল মানুষ হয়, কারণ নেচারের সাথে, এবং খুবই ডিসেন্ট ব্রাদাররা ছিল, ভাই ব্রাদাররা ছিল। সবাইকে নিয়ে খুবই একটা হ্যাপি জার্নি আমাদের শুরু হয়, এবং সবাই আজ করতেছে। আমি যে একা আসছি এটা আমি বুঝতেই পারি নাই, এবং সেই সাথে দেখলাম এটা যে সিপাল হসপিটালিটি গ্রুপ, ওনাদের 4-5টা প্রতিষ্ঠান আছে টোটাল বাংলাদেশে। এইটা ওয়াটার পার্ক, তারপরে হচ্ছে সিপাল রেস্টুরেন্ট, এবং আমার কেবিনে দেখলাম আমাকে বডি লোশন, তারপর হচ্ছে শাওয়ার জেল, চিরুনি, টুথব্রাশ, টিস্যু, পানি সব কিছু প্রোভাইড করছে। সো মোটামুটি, এবং সেই সাথে কলা ছিল, দেশি কলা জঙ্গলের, এবং আমাদেরকে তো প্রতিবেলা খুব ভালো ভালো আইটেম খাওয়া দাওয়ার ব্যবস্থা, রুচি মেনু দিছে। এবং আমার সাথে হচ্ছে এই ডিজাইনটা খুব ভালো লাগছে, এবং আমি আমার কেবিন থেকে বসেই বাইরের ভিউ এনজয় করতে পারতেছিলাম। এর থেকেও অনেক বেশি হচ্ছে এখানকার যে মানুষগুলো আমরা গেছিলাম, সবাই সবার রুমের মধ্যে যথেষ্ট ভালো ছিল। এটা আমার বারবার রিপিট করতেই হইতেছে। এবং এর মধ্যে আমাদের সকালের খাবার দিছিল, কিন্তু ওইটা আমি ভিডিও করি নাই। এখন দুপুরের খাওয়া দাওয়া চলতেছে। প্রথম দিন আমাদের সকালবেলা খাবার ছিল রুটি, ডিম ভাজা, সবজি, আর সাতক্ষীরার স্পেশাল একটা ঘোষের মিষ্টি দিছে আমাদের, ছানা দিছে, দই দিছে 3 দিনই। আর দুপুরবেলা আমাদের ছিল ভাত, আলু ভর্তা, তারপর চিংড়ি মাছ দিয়ে শাক, তারপর হচ্ছে গরুর মাংস, এবং সেই সাথে এত সুন্দর ভিউ, খাওয়া দাওয়া করতেছি এবং সেই সাথে ভিউ এনজয় করতেছি। ডালটা খুবই মজা হয়েছিল, মানে প্রতিটা খাবারই ক্রুজের মজা ছিল, কারণ খুবই সুন্দর। এবং একটা স্পেশাল একটা মাছ দিছিল আমাদের, এটা হচ্ছে খলসা মাছ না কি জানি একটা মাছ খাওয়াইছিল, এটা ঠিক ভুলে গেছি। আর আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে কোরাল মাছ, গরুর মাংস, শাক, আলু ভর্তা, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, সালাদ, এবং খাবার শেষে আমাদের দিছিল হচ্ছে সাতক্ষীরার ঘোষের ছানা। প্রথম দিন দিছিল ছানা, সেকেন্ড দিন দিছিল আমাদের মিষ্টি, তারপরে দিছিল আমাদের দই। এবং ছানাটা এত মজা ছিল, মানে আমি পরে একটা চাইছিলাম, তো বলছিল যে সবার জন্য গোনা, মানে অ্যাকুরেট, কারো যদি মানে না খায় তখন আমাকে দিবে। সো পরে আমি ওইটা আরেকটা পাই, আমাকে আসে দিয়ে গেছিলো ভাইয়াটা খুবই ভালো ছিল। এবং সেই সাথে আমাদের অলরেডি ফার্স্ট স্টপেজে আমরা চলে আসছি। আমাদের আজকে প্রথম স্টপেজ হচ্ছে আন্দারমানিক। এখানে সবগুলো বোট নোঙ্গর করে আমাদেরকে প্রায় 2 ঘন্টার মতো সময় দিছে। এই 2 ঘন্টা আমরা এখানে ফুল এনজয় করছি। অলরেডি আন্দারমানিক দেখা যাইতেছে, একটু পরে আমাদের বোটে উঠাবে, যে ছোটো বোটটা ছিল এটাতে আমরা সবাই উঠা। এখানে বিশাল একটা গ্রুপ ট্যুর, এবং এখানে হরিণ, তারপরে হচ্ছে বাঘও আসে, কিন্তু সেটা সৌভাগ্য হয়নি দেখার। এবং আমরা বোটে উঠা যাওয়ার পরে আমাদেরকে আন্দারমানিকের দিকে উদ্দেশ্যে নিয়ে যায়। এরই মধ্যে সবার সাথে পরিচয় হয়ে গেছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের যাতে ট্যুরটাকে আরও 3 দিন ভালো করে। এবং এই সিপাল 3-তে মানে যে ফারুক ভাই ছিল, যে মেইন গাইড, এবং যে গানম্যান, এরা সবসময় আমাদেরকে প্রপার গাইড করতেছিল যে কি করা উচিত, কি না করা উচিত, এবং একসাথে থাকা উচিত যাতে কোনো রকম প্রবলেম না হয়। সেই সাথে আমাদের ক্রুজটাকেও আমি এবার ভালো করে দেখতেছি, কারণ ভোরবেলা আসছিলাম যখন, তখন ভালো করে দেখতে পারি নাই। এবং দেখলাম যে অনেকগুলি ক্রুজ, প্রায় 16টা ওই দিন ক্রুজ ছিল, পরে আরও 3টা বাড়ছে। এবং এই লঞ্চটা এটা এই পর্যন্তই এসে ঘুরে চলে যাবে, তারপর আর থাকবে না। আমরা আন্দারমানিকের টিকিট, তারপর হচ্ছে বিভিন্ন সাইট সিন, এগুলো সব কিছু টিকিট কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। এবং আমার প্যাকেজের খরচটা নিয়েছিল প্রায় 14,000 টাকার মতো। সেখান থেকে আমি ডিসকাউন্ট পাই, আর নন এসি যেহেতু আমার ডিসকাউন্ট হয়ে আমার প্যাকেজটা ছিল 9,000 টাকা। আমি সব কিছু মানে ইনক্লুডিং আমার সব কিছু ছিল, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সাইট সিন, গাইড খরচ, গানম্যান খরচ, পারমিশন, এভরিথিং। এবং যেহেতু শীতের সময় ফেব্রুয়ারিতে, সো অতটা গরম লাগে নাই। আর আমি চিন্তা করছিলাম যেহেতু ঘোরাঘুরি করব, ন্যাচারাল একটা বাতাসের মধ্যে থাকি, এসিটা এত ইম্পর্ট্যান্ট মনে করি নাই। আর এসিটার আসলে চাইলে হয়তো পাওয়া যেত, কিন্তু আমি এসিটা খোঁজই করি নাই, কারণ আমি চিন্তা করলাম প্রায় আমার 5,000 টাকার মতো সেভ হইতেছে
এবং ওইটার সাথে অ্যাটাচ বাথ ছিল, এবং আমার টয়লেটটা ছিল লঞ্চের যে কেবিনের মতো নর্মাল, এটার মতো বাহিরে টয়লেট। সো আমি যেহেতু ঘোরাঘুরি করছি, টয়লেট আমার ওরকম প্রয়োজন হয়নি অ্যাটাচের। এবং এখানে দেখলাম যে একটা ওয়াচ টাওয়ার আছে আন্দারমানিক, এবং এখানে ফরেস্ট অফিসারদের জন্য হচ্ছে সুন্দর করে একটি ভবন তৈরি করা আছে। আমাদেরকে বের হয়ে ডান দিকে যাইতে বললো, এবং আমরা এখানে সুন্দরী গাছ এবং অনেকগুলো বাঘের পায়ের ছাপ দেখতে পারছি আমি নিজে। এবং আমাদেরকে যে গাইড ছিল ফারুক ভাই, উনিও আমাদেরকে দেখাইলো যে এখানে বাঘের পায়ের ছাপ আছে। এই যে বাঘের পায়ের ছাপটা স্পষ্ট দেখা যাইতেছে, এবং সেই সাথে হরিণের পায়ের ছাপ, কারণ যেখানে হরিণ থাকবে সেখানে বাঘও থাকবে। একটা স্পটের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু আন্দারমানিকের বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে এককভাবে সুন্দরী গাছ। অন্যান্য বনগুলোতে সুন্দরী গাছ পাবেন, কিন্তু এরকম এককভাবে পাবেন না, এবং এদের ম্যাক্সিমাম গ্রোথগুলো একই রকম দেখতে। এই দেখ, এটা সুন্দরী গাছ, এটা সুন্দরী গাছ, এটা সুন্দরী গাছ। আপনার এদিকে যতগুলো গাছ দেখতেছেন, একটা দুইটা গেওয়া এবং ছোট ছোট পাতা, এগুলো সিঙ্গারা। এই ব্যতীত ম্যাক্সিমাম সবই সুন্দরী গাছ। আর এটা নিচে যে দেখতেছেন যে ফুসলের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় শ্বাসমূল। ও অক্সিজেন না এটা থেকে। জায়গাটা প্রচুর মানে নির্জন, একটা সুন্দরবনের ভিতরে যে ঢুকছি, মানে নর্মাল কোনো জঙ্গল বা বন না, এটা আসলে ফিল পাওয়া যাইতেছে। এবং সবচেয়ে বেশি ভালো লাগতেছে হচ্ছে এদের অক্সিজেন এবং সুন্দর একটা স্মেল, নিশ্চুপ, এবং প্রচুর বাঘ এবং হরিণের পায়ের ছাপ দেখা যাইতেছে। আসলে বাঘ আর হরিণ দেখতে পারবো কিনা জানি না, কিন্তু অনেক পায়ের ছাপ দেখতেছি এই নিচের দিকে। এবং এই জায়গাটা আন্দারমানিক হওয়ার কারণ হচ্ছে এখানে জায়গাটা শুনছি অনেক অন্ধকার থাকে লোকাল মুখে। জিনিসটার কোনো ভিত্তি আছে কিনা আসলে জানি না। আমাদেরকে হাইলিভাবে রিকমেন্ড করলো কোনো গাছের পাতা ধরতে না, কারণ অনেক রকম সাপ থাকে যেগুলো গাছের পাতার মতোই রং, কিন্তু আমরা হয়তো বুঝবো না। গাছের পাতা ছিঁড়তে যাব, হাতে ছোবল খাবো সাপের। এটা সম্পূর্ণভাবে নিষেধ করলো আমাদের গাইড, এবং সাথে হচ্ছে আমাদের গানম্যান এবং বিশাল টিম আমাদের। আমরা যেখান থেকে হাইটা শুরু করছিলাম ঠিক ওই জায়গাটি আবার যা বসে যাব। প্রায় 30 মিনিটের একটা হাঁটা, আধা ঘন্টার মধ্যে হাঁটাহাঁটি। এটার অর্ধেক পড়ছে বাংলাদেশে সুন্দরবনের, আর বাকি অর্ধেক পড়ছে হচ্ছে ইন্ডিয়াতে, বাট বেশিরভাগ জায়গাটাই পড়ছে হচ্ছে বাংলাদেশে, এবং মেন সৌন্দর্যটাও হচ্ছে বাংলাদেশে। আন্দারমানিকের এই সাইডে ওয়াশরুমের ব্যবস্থা আছে, আবার এদিকে পুকুর আছে। আমরা ঠিক যে জায়গাটাতে আসছিলাম এসে বামের দিকে গেছি, আবার পুরোটা চক্কর দিয়ে ওই রাস্তা দিয়ে আসবো। মানে জেরিঘাট থেকে নামার পরে ডান পাশ থেকে আসার পরে আবার বাম পাশ দিয়ে বের হবো। এখানে হচ্ছে ফরেস্ট অফিসাররা থাকে, নামাজের স্থানও আছে, সব কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবেশ। অনেক কষ্ট করে উপরে উঠলাম রোদের মধ্যে, যদিও শীতকাল, তারপরে অনেক গরম লাগতেছে। ওই যে আমাদের ওখানে সিপাল 3, সিপাল 4, এবং এখানকার সবচেয়ে মানে লেটেস্ট একটা জাহাজ নামবে, ওইটা হচ্ছে সিপাল 5। এই জায়গাটা আগে হরিণ ছিল, কিন্তু এখন হরিণের সংখ্যা কমে গেছে, সো এটা এখন কিছুই নেই। আমাদের আন্দারমানিক স্পট কমপ্লিট। আমরা এখন চলে যেতেছি শিপের দিকে, আবারও ট্রলারে উঠবো। এই তো সবাই উঠে গেছে। ওকে, আমাদের বোটটাও কমপ্লিট মোটামুটি, বাকি কথা হবে। আমাদেরকে এখন নিয়ে যাবে হচ্ছে আমাদের বোটে নিয়ে যাওয়ার পরে আমাদের প্রায় 12 ঘন্টা থেকে মতো সময় লাগবে। এখানে আমাদের নাইট স্টে হবে। আমাদের এই নাইট স্টেটা হচ্ছে কটকা ফরেস্ট অফিসার, এবং ওইখানেই হচ্ছে আমাদের দুইটা স্পট, জামতলা সি বিচ
এই স্পটগুলোতে আমরা আজকে থাকবো এবং সকালবেলা আমাদের 4টা থেকে আবার আমাদের ট্রেকিং শুরু, প্রায় 14 কিলোমিটার টোটাল হাঁটা কালকে। আমাদের এখন কটকা যাইতে প্রায় 12 ঘন্টার মতো এই বোটে টাইম লাগবে এবং আমি চিন্তা করলাম যে রুমে যাই, একটু ফ্রেশ হই, দেন আমাদের হচ্ছে বিকালবেলা আবার খাওয়া দাওয়া। আমার কেবিন নাম্বার ছিল 217 এবং আমাদেরকে দিয়েছিল আলু পুরি, ডাল পুরি আর সেই সাথে সস, চা, কফি এবং হচ্ছে পানি। আবার রাতের বেলা হচ্ছে আমাদের আজকে চাইনিজ সেট মেনু হবে রাতের বেলা। এবং আমাদের এই বোটের মধ্যে একটা জিনিস দেখলাম, তারা আমাদেরকে কিছুক্ষণ পরপরই খাবার দিতেছে, চা কফি দিতেছে। আর তার থেকে বেশি ক্ষুধা মিটতেছে হচ্ছে পাশের ভিউ। এত সুন্দর একটা ভিউ গেল আমাদের, মানে বলার মতো আমার কাছে আসলে স্পেশাল কোনো ওয়ার্ড নাই। আমি প্রচণ্ড পরিমাণে লাকি যে আমি আসলে ট্যুরটাকে সিলেক্ট করি। আমাদের দেশে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলোতে যদি আমরা প্রপারভাবে এক্সপ্লোর করি তাহলে আমাদের আসলে দেশের টাকা দেশেই থাকে, বাইরে যাইতে হয় না। এবং আমাদের সেই সাথে দেখলাম ভাইয়ারা নামাজও পড়ে, অনেক সিনিয়র ভাইয়ারা ছিল, তাদের গ্রুপ সার্কেল, তাদের অনেক ফ্যামিলি মেম্বারও ছিল সাথে। এবং আমার পাশাপাশি এলাকায় একটা বড় ভাইয়াও ছিল, তার সাথে আমার অ্যাড হইলো এবং সেই সাথে আমি একটু পরপরই কফি খাইতেছিলাম, চা খাইতেছিলাম, কারণ রিফ্রেশ হইতে হবে। চা কফিটা একটু মানে তাদের আসলে আনলিমিটেড, এটা কোনো নিজের মতো করে যত মন চায় তত খাওয়া যায়। তো সূর্যটা ডুইবা গেল, সেই সাথে প্রায় সন্ধ্যাটা ভাব অলরেডি চলে আসছে, কারণ সূর্যটা আমাদের আর এই জঙ্গলের জন্য দেখা যেতেছিল না। এবং আমি অবাক হইলাম, এখানে অনেক ছোট ছোট নৌকা আছে, এরা আসলে নৌকার মধ্যেই থাকে, নৌকার মধ্যে কি করে আসলে আমি জানি না। প্রায় 2 মাসের জন্য বা 3 মাসের জন্য তারা আসে এবং এখানে গোলপাতা সংগ্রহ করে, মধু সংগ্রহ করে এবং এখান থেকে 2-3 মাস থাইকা প্রায় আবার তারা তাদের বাসায় চলে যায়, জীবিকা নির্বাহ করে। অনেক কুমির, বাঘ, হরিণ, এই জিনিসগুলা তাদেরকে আসলে মোকাবেলা ফেস করতে হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়। তারা আসলে কিভাবে যে এখানে সারভাইভ করে এটা আসলে সত্যি, মানে এটা চিন্তার বিষয়, এটা কিভাবে সম্ভব আমার মাথায় এটা ধরে না যে এত গহীন জঙ্গলে তারা কিভাবে থাকে।
217 নাম্বার হচ্ছে আমার কেবিন নাম্বার, এটার মধ্যেই আমি আগামী 2 রাত ঘুমাবো। এবং এই পাশেই হচ্ছে ওয়াশরুম, এখানে 4টা ওয়াশরুম, দোতলার দুই পাশে মিলে প্রায় 10টার মতো 10টা 20টার মতো প্রায় কেবিন আছে। এগুলো সবগুলোই হচ্ছে নন এসি কেবিন এবং অ্যাটাচ বাথ নাই। এবং আমি আমার জাহাজটাকে ঘুরে ঘুরে দেখাইতেছি যাতে কেউ যদি সিপাল 3-তে অ্যাটলিস্ট মিড রেঞ্জের মধ্যে ঘুরতে চায় সে পারবে। এবং ওভারঅল আসলে রুমে থাকাই হয় না, থাকা হয় এই ছাদে বা রুফটপে বা ছাদের ক্রুজের ডে। সন্ধ্যার পরে ছাদে আসলে সবাই গসিপ করে, খেলাধুলা করে এবং সেই সাথে দেখলাম প্রচুর বাতাস। 8টা 25, আমাদের 9টা বাজে হচ্ছে রাতের ডিনার দিবে। অলরেডি ডিনার আজকে মেক করা হয়ে গেছে, এখানে অলরেডি সব কিছু সেট করতেছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে রাতের বেলা কিন্তু বারবার রিপিট করতেছি, কিছুই করা থাকে না। কারো যদি বোরিং লাগে, আমার মনে হয় না মোটেও বোরিং লাগবে, কারণ সবাই এত ফ্রেন্ডলি, সবার সাথে কথা বললে বা ঘোরাঘুরি করলে খুব ভালো একটা সময় কাটবে এবং আশেপাশে সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। তো খাবার নিয়ে নিছি, এখন খাওয়া দাওয়া করে ওনারা চাইলে রিফিল দেয়। এবং আজকের জন্য এখানেই, সবাইকে অনেক ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাঙ্কস এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হইল। আর সবাই অলরেডি লাইনে দাঁড়ায় গেছে। সো গুড নাইট, আল্লাহ হাফেজ।